স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নীতির পক্ষে থাকলে বিধি ভঙ্গের রাজনীতিতে আসে সাফল্য, কারণ শক্ত নৈতিক ভিত্তি বিধানের চেয়ে বড় রক্ষা কবচ। এসব এর ঘাটতি আছে রাষ্ট্রের অনেক ক্ষেত্রে। এসব নিয়ে আজকে আলোচনা নীতি ও ভীতি। কথা বলতে স্টুডিওতে আছেন দ্য নিউজ স্টুডিও সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, আছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং লেখক তাত্ত্বিক ও অধ্যাপক ডক্টর আসফার হোসেন। স্বাগত আপনাদের। জনাব মোজাম্মেল বাবু, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা হয়েছে, দুটি মানহানি মামলা করেছেন এবং সংসদে এরকম আলোচনা হয়েছে যে মাহফুজ আনামের ভুল তথ্যের কারণে বা মাহফুজ আনামের কর্মকাণ্ডের কারণে সরকারকে, রাষ্ট্রকে, সবাইকে অনেক সাফার করতে হয়েছে, এরকম লম্বা বক্তৃতা দিচ্ছে। আমাদের সংসদ সদস্যরা কি যে মাহফুজ আনাম ভুল করেছেন সেটি জানতে পারলেন, বুঝতে পারলেন উনি স্বীকার করার পর? না, মানে আমাদের সংসদ সদস্যরা কে কি বলেছে এটা ভিন্ন প্রেক্ষাপট। আমাদের অনেক সংসদ সদস্যের ওই সময়ের ভূমিকা, তাদের নিজেদের অনেকের ভূমিকা সেই সময় সাহসী ছিল না, সুতরাং তাদেরকে আমি আলোচনায় না এনে আমি মাহফুজ আনাম আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, তার সম্পর্কে এই আলোচনাটা সীমাবদ্ধ রাখি। ৩রা নভেম্বর ২০১৪ সালে তার একদিন দুই দিন আগে তিনি একটি কমেন্ট্রি লিখেছিলেন, হাওভার থ্যাংক ইউ শেখ হাসিনা, যে যুদ্ধাপরাধের বিচার, আপনার অনেক অনেক কিছুই আমি একমত না, আপনার অনেক অনেক উন্নয়নের ক্লেইমের সাথে আমি একমত না, আপনার অনেক ক্লেইমই ঠিক না, তথাপি হাওভার যুদ্ধাপরাধের বিচার। সেই দিন আমি কলাম লিখেছিলাম। আজকে যেটা জাতির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, একটু ক্রেডিট নেই, যে মাহফুজ আনামের দিক থেকে অনেক বেশি সততার কাজ হতো যদি তিনি যুদ্ধাপরাধের বিচারের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ না দিয়ে ৫ই জানুয়ারির নির্বাচন বানচালের লক্ষ্যে নেওয়া তার নিজের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে আগে দুঃখ প্রকাশ করতেন। শুধু তাই নয়, ২০০৭ সালের -2 ফর্মুলা বাস্তবায়নে তার কি ভূমিকা ছিল সেটার কৈফিয়তও দেশবাসীকে তার দিতে হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং সেনা সমর্থনে ডক্টর ইউনূসের নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে তিনি কতটুকু জড়িত ছিলেন, সে দলের সাধারণ সম্পাদক হিসেবে তার দায়িত্ব নেওয়ার তথ্য কতখানি সঠিক তাও জাতিকে জানাতে হবে। মাহফুজ আনাম রাজনৈতিক পরিবারের সন্তান, তিনি আবুল মনসুর আহমেদের ছেলে। শেখ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব এবং আবুল মনসুর আহমেদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং মতের ভিন্নতা আপনারা জানেন। শেখ হাসিনার বেশিরভাগ ক্লেইম তার কাছে গ্রহণযোগ্য না হওয়া এবং ২০০৭ সালে কিংস পার্টির গঠনের পেছনে মুজিব তনয়ের বিরুদ্ধে তার কোনো পুরনো স্কোর সেটেলমেন্টের বিষয় আছে কিনা সেটাও তার পরিষ্কার করতে হবে। আপনি কেন বলছেন যে এটি জাতির প্রশ্ন? এখন তো জাতির প্রশ্ন, এখন তো জাতির প্রশ্ন না। আমি যখন এই প্রশ্নটা করেছিলাম তখন আমার কলামে করেছিলাম, কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই, আমার প্রশ্নটা নিশ্চয়ই তার মনে ছিল। উনি একটা উপযুক্ত সময় আমার এক তরুণ সাংবাদিক বন্ধু প্রশ্ন করায়, কারণ প্রশ্নটা তার কাছে নতুন নয়। উনি অনেকে বলেছেন যে উনি অপ্রস্তুত অবস্থায় হুট করে অনেকে 5টি আলাদা বিষয় তুলে ধরেছেন আপনার লেখায়, উনি জবাব দিয়েছেন একটির বিষয়। না, এবং প্রত্যেকটির উত্তর দিতে হবে, প্রত্যেকটা একই সূত্রে গাঁথা। এখানে একটা ইন্টারেস্টিং ইভেন্ট আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। উনি বলেছেন ডিজিএফআই সরবরাহকৃত নিউজ ছেপে তিনি তার জীবনের সবচেয়ে বড় সম্পাদকীয়। উনি ঠিক এইভাবে কথাটি বলেননি, আমি শুনেছি যেরকম সেটি বলেছেন যে এটি আনভেরিফাইড অবস্থায় এটি ছাপানো হয়েছে, যেটি তার সম্পাদকীয় জীবনে একটি ভুল ছিল, যেটি সাংবাদিকতার জীবনে ভুল ছিল এবং ডিজিএফআই সরবরাহকৃত কথাটা বলেছেন না। জি, ডিজিএফআই সরবরাহকৃত বলেছেন। এবং সেই সময় তদানীন্তন কিছু কিছু ডিজিএফআই কর্মকর্তা তো এই সমাজেরই মানুষ, তাদের সাথে আমাদের কথা হয় এখনো, তারা কেউ কেউ বেঁচেও আছেন। তাদের কেউ কেউ মানে এই সরকারের আমলে কয়েকদিন আগে পর্যন্ত রাষ্ট্রদূত ছিলেন একটি গুরুত্বপূর্ণ দেশে। এবং তাদের বক্তব্য অন্য। তাদের বক্তব্য হচ্ছে আপনাদের 111টাকে বুঝতে হবে। 111 হচ্ছে একটা -2 ফর্মুলা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের চেয়ারম্যান ডক্টর ইউনূস। আজকে ডক্টর ইউনূস পার্টনার ইন ক্রাইম উইথ মাহফুজ আনাম বিবৃতি দিয়েছেন, ইট ওয়াজ ব্রেভ অফ হিম টু অ্যাডমিট মিস্টেক। এটা আমরা অপেক্ষাই করছিলাম, বিকজ যেই ক্রাইমটা সংগঠিত, ডক্টর ইউনূস। না, এটা তথ্যমন্ত্রী, ইনফরমেশন মিনিস্টারের তথ্য। এই ধরনের একটা ইনফরমেশন আমরা ডক্টর ইউনূসের কাছ থেকেও চাই, বিকজ তারা তো পার্টনার ইন ক্রাইম। ওই সময় ডক্টর ইউনূসের যে
ষড়যন্ত্রটা ছিল, তার চেয়ারম্যান ছিল ডক্টর ইউনূস, মাহফুজ আনাম ছিলেন সেন্ট্রাল কমিটির একজন সদস্য, এবং এখনকার অনেক ডিজিএফআই সদস্য যারা তখন ছিলেন তারা বলে আমরা তো লেখি না, আমরা তো সাংবাদিক না, মাহফুজ আনামের নেতৃত্বের টিমই আমাদেরকে নিউজগুলি বানিয়ে দিত দুই নেত্রীর বিরুদ্ধে। এবং না বাবা, এইটা বোধহয় একটু বাবা, এটা বোধহয় খুবই একটু শুনেন এবং তাদের পেশাগত জীবনের সবচেয়ে বড় ভুল মাহফুজ আনামের সরবরাহকৃত সংবাদের উপর ভিত্তি করে একটা রাজনৈতিক পরিকল্পনা করা এবং সেটা অন্যান্য পত্রিকায় ছাপানো। আমি একটু রিয়াজ ভাইয়ের কাছে যেতে চাই যে রিয়াজ ভাই এই প্রসঙ্গে আপনার একটু মতামত জানতে চাইবো যে আসলে এরকম আনভেরিফাইড নিউজ ছাপানো, যদি একজন সম্পাদক সেই ভুলটি মনেই করেন, যদি মনে করেন যে উনি যদি চাপে থাকেন, আপনি তো খালেদ একদম প্রিমিসটাই যা শুরু করছেন 7 দিন আগে ওখানেই আছেন। চাপের কি? উনি তো এই পরিকল্পনার অংশ, ওনাকে চাপ দেবে কে? না, আমি সেটাই বলছি উনি যে তো যদি চাপ না হয়, যদি উনি প্রেমিসের অংশ হন, তাহলে উনি 9 বছর পরে এটি আবার স্বীকার করে কি কোনো চাপের কথাই বললেন? তিনি এই 9 বছর পরে উনি স্বীকার করলেন কেন? ওনাকে আবার চাপ দেওয়া হয়েছে? আপনার টাইমিংটা দেখতে হবে। 11ই জানুয়ারি তারা সরকার দখল করলো, বা 11ই ফেব্রুয়ারি দল গঠনের ঘোষণা দিল রাজনৈতিক শক্তি, ডক্টর ইউনূস, মাহফুজ আনাম তার জেনারেল সেক্রেটারি, মাহফুজ আনাম পরে অস্বীকার করেছেন যে তিনি এই প্রশ্ন আরেকবার করেন, অস্বীকার করবে না, বিকজ এনাফ ডকুমেন্টারি এভিডেন্স আছে। এবং SMS চাইলেন, ইমেল চাইলেন। এই দল গঠনের প্রক্রিয়াটা ফেইল করবার পর জুলাই মাসে এসে উনি তার অবস্থান পরিবর্তন করলেন, এবং উনি ওনার অবস্থান পরিবর্তন করলেও উনি নিশ্চিত জানতেন 100 শেখ হাসিনাকে উনি ফেলে দিতে পারবেন। এখন লাস্ট লাইনটার উত্তর শুনে নেন। 5 জানুয়ারি পর্যন্ত ওনারা ট্রাই করে গেছেন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য। যখন পারলেন না, এখন তার স্বীকারোক্তির মাধ্যমে এই যে আপনারা দুই একজন বলবেন যে যাই হোক, এই যে তথ্যমন্ত্রী না বুঝে বলবে যে ব্রেভ অফ হিম, তথ্যমন্ত্রী কি জানে এই পুরো পরিকল্পনা? না, সেটা ঠিক আছে, আপনি হয়তো তার চেয়ে বেশি জানতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে আর আমি এই হেডলাইনটা এখন কেন হেডলাইনটাও নিশ্চিত না। এখন উনি বলে এখন কি অর্জন করতে চাইলেন, আমি যদি একটু রিয়াজ ভাইয়ের কাছ থেকে জানতে চাই। না, এখানে জিনিসটা হলো মানে জনাব মোজাম্মেল বাবু যে প্রেমিসটা নিয়েছে, এই প্রেমিসে আমি কথা বলবো না, কারণ এটার পলিটিক্যাল প্রেমিস, এটা একটা কনস্পিরেসি প্রেমিস। ওইটা আলোচনা করতে হলে আমি প্রস্তুত না এটার জন্য, এবং সেই আলোচনায় যাকে নিয়ে আলোচনা তার উপস্থিত থাকাটা অত্যন্ত দরকার, কারণ কে উত্তর দিবে? মাহফুজ আনামের পক্ষে তো না, সেজন্য আপনাকে জানতে চাইছিলাম যে এটাতে সাংবাদিকতার না, ভিত্তিটি আমরা সেটা আমি বলি, যেটা নিয়ে সাংবাদিকতার ভিত্তিটি কথাটা যেখানে শুরু হয়েছে যে মানে এডিটোরিয়াল মানে মিড জাজমেন্ট। জি, মাহফুজ আনাম বলেছে যে আনভেরিফাইড নিউজ চেপে মানে ডিজিএফআই কর্তৃক সরবরাহকৃত, এইটা ছিল তার মানে জীবনের ভুল। জি, তো এইটা নীতিগত দিক থেকে এটা ভুল, মরাল দিক থেকে এটা ভুল, কিন্তু আমার প্রশ্নটা হলো যে যদি ডিজিএফআই এই খবর এই সমস্ত তথ্য দিয়ে থাকে এবং দিয়ে আপনি ছাপলেন আনভেরিফাইড, তার মানে কি আপনি আন্ডার প্রেসার ছেপেছেন? আপনি আপনার কি আপনার জাজমেন্টের ফ্রিডম ছিল সেই সময়? আমি মনে করি ওই প্রেক্ষিতে কোনো জাজমেন্টের এডিটোরিয়াল ফ্রিডম ছিল না। তারা যতগুলি রিপোর্ট বিএনপির করাপশন রিলেটেড 7টি বোধহয় নিউজ দিয়েছিল, আওয়ামী লীগের 3টে, আর কিন্তু রিয়াজ ভাই, মাহফুজ আনাম ভাই নিজেও বলেছেন যে নিউ এজ, নুরুল কবির ভাই সেই পত্রিকায় সেগুলি ছাপেননি সে সময়। না, সব জায়গায় তো ওরা দেয় নাই, সব জায়গায় দিয়েছে। আমি বিডি নিউজের নিউজ এডিটর ছিলাম, আমার কাছেও এসেছিল, আমার কাছেও এসেছিল, এটি সব জায়গায় সব জায়গায় দিয়েছে। রিয়াজ ভাই, আমাদের উপর যখন চাপ সৃষ্টি করা হতো, আমার একটা শো শেষে আমি আর নুরুল কবির ভাই বাসায় গেলে আমাদের গ্রেফতার করা হবে দেখে সারা রাত কবির ভাই ভাউচ করবে
নুরুল কবির ভাই, সারা রাত আমরা গাড়ি করে ঘুরেছি, আমরা উনিও ওনার বাসায় জানে, আমি আমার এতে তো আমাদেরকে মেরে ফেলা হয়নি। কিন্তু আপনারা আবারও, আমি আপনাকে অনুরোধ করব, না কিন্তু আপনার এখানে আমিও তো অনেক প্রোগ্রাম করেছি এবং আপনি কায়দা করে বহু কথা, আপনারাও অনেক কথা বলেছেন, আপনাদের বিরুদ্ধে আমরাও বলছি। আপনাদের কি মেরে ফেলা হয়েছে? না। আপনারা না, কিন্তু রিয়াজ ভাই যেটি বলছিলেন সেটি হচ্ছে যে এটি যদি প্রেসারে হয়, রিয়াজ ভাই আমার প্রশ্নটি ছিল যে এটি যদি প্রেসারেও হয় তাহলে এইটি উনি 2009 সালে সেই প্রেসার থেকে যখন তিনি মুক্ত হয়েছেন, কারণ আপনারা এরশাদ সরকারের সময় আমরা দেখেছি যে আপনারা যখন সাংবাদিকতা করেছেন, এরশাদ সরকার পার হয়ে যাওয়ার পরে আপনি বলেছেন যে এই সম্পাদকীয়টা আমি লিখতে চেয়েছিলাম, লিখতে পারিনি, এই রিপোর্টটি আমি করতে চেয়েছিলাম, পারিনি। যদি একটা প্রশ্ন করি, এটা তো যদি প্রেসারে ছাপা হয়, আপনারা এই প্রিমিসটা কেন নিতে চাচ্ছেন না? আপনি আমাদের এত শ্রদ্ধেয় একজন বড় ভাই, যে ওনারা তো ঘোষণা দিয়ে দল করেছে। না এইখানে আমি দলের প্রশ্ন না, আমরা সাংবাদিকতার ভিত্তিতে নিয়ে কথা বলছি। সাংবাদিকতার মধ্যে ঠিক আছে, ওই মিটিং এ তো আপনি ছিলেন না, ওই মিটিং এ ছিলেন না। মাহফুজ আনাম যে মিটিং এ বললেন, আপনাদেরকে আমরা এনেছি, আপনাদের আমার কথা শুনতে হবে, মইনুল হোসেনের নেতৃত্বে যেই মিটিংটা হয়, সুতরাং ওই সরকার তো তার সরকার, সেই সরকার তাকে, তার ভয়ের কি? না আপনার আমার ভয়ের ব্যাপার আছে, কিন্তু বাবা এটা অতি সরলীকরণ করা হচ্ছে কিনা, কারণ হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রীও কিন্তু এই সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি এই সরকারের অনেকে কিন্তু বলেছেন যে, তাহলে তো আপনাকে আমার সময় দিতে হবে। এটা তো 27 মাসের একটা পরিকল্পনা, শত যোগ্য প্রার্থী আন্দোলন থেকে শুরু, মাহফুজ আনাম, মতিউর রহমান এবং দেবপ্রিয় ভট্টাচার্য রাজনীতিদের চরিত্র হরণের যে মুভমেন্টটা শুরু করে, সেটাই তো কালমিনেট করে -2 ফর্মুলায়। আমার মনে হয় যে আমরা একটু সাংবাদিকতার মধ্যে থাকি, না এটা কি সাংবাদিকতার বাইরে? না, আমরা একটু সাংবাদিকতার মধ্যে থাকি। আপনি বলেন, আমি আমার পছন্দের টপিকে থাকি। সাংবাদিকতার বাইরে কি বললাম আমি? সবকিছু সাংবাদিকতার মধ্যে। আমি শুধু জানতে চাইতেছি সাংবাদিকতার বিচ্যুতিটি, মানে সাংবাদিকই না, উনি তো রাজনৈতিক দল করতে চেয়েছেন, আপনি ওনাকে সাংবাদিক হিসেবে ট্রিট করে নিজেকে খাটো করছেন কেন? রাজনৈতিক দল করতে চেয়েছেন এরকম কাউকে কি সাংবাদিক বলা যাবে না? না, উনি তো দল করে মাইনাস করতে চেয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছেন, এখানে সাংবাদিকতার কি? রাষ্ট্র ক্ষমতায় অনেক এডিটর রাজনীতি করেছে না, মানিক মিয়ার প্রত্যেকটি লেখা রাজনৈতিক লেখা। না, অফকোর্স এনায়েতুল্লাহ খান, আমাদের মিন্টু ভাইয়ের প্রত্যেকটি লেখা, উনি নিজেই বলতেন আই এম এ পলিটিক্যাল জার্নালিস্ট, এবং উনি একটা ইস্যু ধরে লিখতেন। এটা এক জিনিস, আর আমি দল বানিয়ে -2 ফর্মুলা করে আমি দলের জেনারেল সেক্রেটারি হবে, আমার পত্রিকাকে ব্যবহার করব প্রপাগান্ডা মেশিন হিসেবে, এবং আমি ডিজিএফআই কে বিভিন্ন রিপোর্ট দিব, তোমরা বিভিন্ন পত্রিকায় এটা ছাপাও। এটা কি সাংবাদিকের কাজ? না, এটা এটা আলোচনা করতে চাচ্ছি না আমরা, কিন্তু এই কাজটি উনি করেছেন কিনা সেটারও তো কোনো অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে, দল গঠনের অসংখ্য ছবি আছে দেবপ্রিয়, মাহফুজ আনাম এবং মতিউর রহমানের, এবং এমন প্রমাণও আছে যে -2 ফর্মুলার অংশ হিসেবে যখন ইয়াদউদ্দিন আহমেদ বক্তৃতা দেন, ওই বক্তৃতাটাও মাহফুজ আনামের টিমের লিখে দেওয়া, ফখরুদ্দিনের বক্তৃতাটা মাহফুজ আনামের টিমের লিখে দেওয়া, 100 দিনের কর্মসূচি মাহফুজ আনামের টিমের লিখে দেওয়া। আমার মনে হয় যে এই বক্তব্যগুলি আসলে সমর্থন করার মতো যথেষ্ট, মানে আপনি বলছেন, আমি আপনার কাছে কি প্রমাণ আছে সেটি দেখতে চাইবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আমি অধ্যাপক আজফর হোসেন আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই ব্যাপারে কি মতামত, যে এই রাষ্ট্র ক্ষমতা দখল, একজন সম্পাদকের বিরুদ্ধে যে কনস্পিরেসির অভিযোগ আনা হচ্ছে সেটি সম্পর্কে আপনার ধারণা। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক আজফর হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া বা আপনার পর্যবেক্ষণ। সত্যিকার অর্থে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গেলে প্রথমেই যেটা আমার বলবো সেটা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট ঘটনা কেবল সুনির্দিষ্ট ঘটনা না, একটি সুনির্দিষ্ট ঘটনা হয়ে ওঠার পেছনে আর কারণ থাকে এবং তার ইতিহাসও থাকে, এবং তার মধ্যে প্রবেশ করতে হবে বলে আমি মনে করি। সেটি হচ্ছে যে মাহফুজ আনাম যা স্বীকার করেছেন, সেই স্বীকারটা তিনি কেন এই মুহূর্তে করলেন, এটি একটি যথার্থ প্রশ্ন বটেই, কেন স্বীকার করছেন এই মুহূর্তে। আর ভুল স্বীকার করলে যে তার কল্লা চাওয়া হবে, সেটি আর একটা প্রশ্ন, যে যদি কেউ ভুল স্বীকার করে থাকে সেই ভুল নিয়ে কথাবার্তা হতে পারে, আলোচনা সমালোচনা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু কল্লা চাওয়ার প্রসঙ্গটা উপস্থিত হয়েছে, যেটা আমি খেয়াল না করে পারছি না। আর এই কল্লা চাওয়ার প্রসঙ্গের সঙ্গে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতির একটা যোগাযোগ আছে। এখানে আরেকটা কথা একটু বলা দরকার, যে আমরা কোন বিষয়ের উপর জোর দিচ্ছি এবং কোন বিষয়ের উপর জোর দিচ্ছি না, আমরা কোন বিষয়কে উক্ত করছি এবং কোন বিষয়কে উজ্জ্ব রাখছি, আমরা কোন বিষয়কে সামনে আনছি এবং কোন বিষয়কে সামনে আনছি না, তা মোটেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে নিরীহ না।
এটা কিন্তু আমাদের একটু বিবেচনায় রাখা দরকার, এবং একজন মনীষীর কথা এখানে একটু বলার দরকার, যে মনীষীর কথা বিভিন্নভাবে ভালগারাইজ করা হয়েছে এবং যান্ত্রিকভাবে ব্যবহার করেছেন। সেই মনীষী হচ্ছে কার্ল মার্কস। তার একটা কথা আমার মনে আসছে, সেটি হচ্ছে গণমাধ্যম নিয়ে, প্রেস নিয়ে তিনি কাজ করেছেন, মুক্ত প্রেসের ধারণা নিয়েছেন, এবং তিনি বলেছেন যথার্থই যে প্রেস ততক্ষণ পর্যন্ত স্বাধীন নয় যতক্ষণ পর্যন্ত প্রেস একটা ব্যবসা, এবং টাকা যেখানে প্রেস তো সবসময় ব্যবসা, প্রেস কাল মার্ক্সের প্রায়শই সেটা ধারণা ব্যবসা। ছিল না। এই কথাটা আর একটু বলি, প্রেস সবসময় কি ব্যবসা, এটি একটি প্রশ্ন, কারণ বিকল্প গণমাধ্যম তৈরি হওয়ার একটা লম্বা ইতিহাস সারা পৃথিবীব্যাপী আছে। একদল গণমাধ্যম ব্যবসা করে এবং সত্যের খবরদারি করতে চায়, ক্ষমতাসীনদের গণমাধ্যম সঙ্গে হলে সে তখন হাত ব্যবসায়ী রেখে- দাঁড়ায়, বিকল্প আমি তো মাধ্যম শেষ হতে পারে, করি, কিন্তু- কিন্তু জি। তার বিপরীত স্রোতও আছে। সুতরাং এটি একটি চূড়ান্ত সাধারণীকরণ করা হবে যদি বলা হয় যে সমস্ত গণমাধ্যমই ব্যবসা, তা না। আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত গণমাধ্যম একটা ব্যবসা ততক্ষণ পর্যন্ত সেই গণমাধ্যম স্বাধীন না। এবার টাকা যেখানে কথা বলে, সত্য সেখানে সুবোধ বালকের মতো টাকার পায়ে বসে কথা শোনে। Right. এই ব্যবস্থাটা এটাও আমরা দেখেছি, এবং একটা গল্পের কথা মনে পড়ছে, এটা আন্তন চেখভ। না, আমি গল্পটা শেষ করি। গল্পটার ইঙ্গিত, আপনি গল্পটা বললেন, বর্তমান যে সুনির্দিষ্ট পরিস্থিতি তার সাথে সম্পর্কিত। জি জি জি, আমি গল্পটা যে হচ্ছে আন্তন চেখভের, উনি রুশ গল্পকার। তো তার একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে গুজবেরিজ। তো গুজবেরিজ গল্পে একটা চরিত্র আছে, যার চরিত্রের মুখে চেকভ একটা চমৎকার উচ্চারণ টাকা সংক্রান্ত পুড়ে দিয়েছেন এইভাবে, সেটা হচ্ছে মানি লাইক ভডকা ক্যান ডু ক্রেজি থিংস। এইভাবেও আমি বলতে চাই যে মিডিয়া অ্যান্ড মানি লাইক ভডকা ক্যান ডু ক্রেজি থিংস। সুতরাং গণমাধ্যমের তো প্রচণ্ড শক্তি আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এও সত্য যারা শক্তিশালী তারাও গণমাধ্যমের উপর কর্তৃত্ব বজায় রাখতে চায়, তারও একটা লম্বা ইতিহাস আছে। শক্তিশালী যারা, আর বিশেষ করে সেই শক্তিশালীদের যদি গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা গণমাধ্যমের টুটি চিপে ধরতে চায় প্রতি মুহূর্তে, তারও একটা কিন্তু ইতিহাস আছে, যে ইতিহাসটা আমাদের ভুলে গেলে চলবে না। অধ্যাপক আজমল আমাদের হোসেন, বড় আমি সমস্যা হচ্ছে আপনার কথা আমরা থেকে ইতিহাস বিচ্ছিন্ন হয়ে আমি আপনার কথা নির্দিষ্ট থেকে ঘটনা একটু আলাপ পিছনে করতে আসতে চাই যে আপনার এবং কি কোনো কোনো জায়গায় যেতে পারি গণমাধ্যমের না। কথা এই মুহূর্তে মনে পড়ছে পৃথিবীর কোথাও যেটি ব্যবসা নয়? আমি সেটি বলিনি, আপনি আমার কথাটা বোধ করি মানে গণমাধ্যম যতক্ষণ ব্যবসা ততক্ষণ সে স্বাধীন নয়, তার মানে গণমাধ্যম আমি কখনো বলছি স্বাধীন নয়। যে গণমাধ্যম ততক্ষণ পর্যন্ত স্বাধীন নয় যতক্ষণ পর্যন্ত সে ব্যবসা, এটি বলেছি। তার জি। অর্থেই না যে পৃথিবীর সমস্ত গণমাধ্যমই ব্যবসা, কারণ আমরা যদি ইন্ডি মিডিয়ার কথা ধরি, আমরা যদি বিকল্প যে মিডিয়ামগুলো আছে, যেমন ইন্ডি মিডিয়া, জি ম্যাগাজিন, এবং আমাদের দেশেও পাল্টা যে বিকল্প যে গণমাধ্যম আছে, সেগুলো তো নট নেসেসারিলি ব্যবসা। গণমাধ্যম মানে শুধুমাত্র সংবাদপত্র আর মূলধারার রেডিও আর মূলধারার টেলিভিশন না। গণমাধ্যম তো তার চেয়েও গণমাধ্যম তো বইও গণমাধ্যম, বইও গণমাধ্যম, সিনেমাও গণমাধ্যম, বইও গণমাধ্যম, সিনেমা গণমাধ্যম, সমস্ত সিনেমাই ব্যবসা। এটা কি বলবো? সমস্ত গণমাধ্যম অবশ্যই সমস্ত সিনেমা ব্যবসা না, সমস্ত সিনেমা এবং সমস্ত সিনেমা, সমস্ত বিশ্ববিদ্যালয় ব্যবসা। আপনি আপনি যদি এটা গাধাকে অবশ্যই- দেখে বলেন গরু, তাহলে বলবে যে আপনি গাধাও যেমন চেনেন না, গরুও গরুও চিনি না। তেমন সেটি চেনেন না। অবশ্য ঠিক, সেই কিন্তু আমার কাছে অবস্থায় কি আমরা সমস্ত যাবো? সেই অবস্থায় আমি আমার সাথে থামলাম, ব্যবসা। সমস্ত গণমাধ্যম ব্যবসা নয়, বিকল্প গণমাধ্যম, যার ফলে বিকল্প গণমাধ্যম বলে কোনো কিছু এক্সিস্ট করে কিনা সেটা আপনি আমার চমস্কির ধারণা পৃথিবীর দিকে থেকে। তো খেয়াল দিচ্ছেন না। জি। আর সোশ্যাল মিডিয়াও তো একটা বিকল্প গণমাধ্যম হয়ে দাঁড়াতে বিকল্প পারে। মাধ্যম হতে পারে, গণমাধ্যম এবং হতে পারে, হয়েছেও সেটা হচ্ছে- ক্ষেত্র বিশেষে, এবং সোশ্যাল মিডিয়ার যে প্রভাব সারা পৃথিবীব্যাপী এবং আমাদের দেশেও লক্ষ্য করা গেছে, সেটাকে তো অস্বীকার করা যাবে না। এই মিডিয়ায় যারা অংশগ্রহণ করে তাদের তারা কোথায় সবাই ব্যবসা? ব্যবসায়ী, হ্যাঁ। এটা তো আপনি বললে তো ঠিক হবে না। সুতরাং সমস্ত গণমাধ্যম ব্যবসা, এটা একটা অত্যন্ত ভুল সাধারণ এই না, মিডিয়া এই প্রেক্ষিতে আমি বলি, এইখানেও আমার বড় ভাই মাহফুজা নামে মতিউর রহমানের নাম আসছে। বিকজ আমার টেলিভিশনটা যখন করি, এই দুই বড় ভাইকে আমি গ্রুমিং এর জন্য ডাকছিলাম। ওনারা এসে প্রথমেই বলছে, সাংবাদিক ভাইরা আপনাদেরকে অনেকে অনেক নীতি কথা বলবে, আপনাদেরকে আমরা বলি আপনাদের টেলিভিশন প্রথমে ব্যবসা সফল হতে হবে, এটা একটা ব্যবসা। তারপরে হচ্ছে জাতীয় দায়িত্ব, সত্যের দায়িত্ব। এবং আপনি কি তা মনে করেন না? না, আপনি কি তা জানতেন একদম না? ঠিক উল্টা মনে করি। আপনি মাহফুজ ভাই, মতি ভাই থেকে এটি না, শুনেছেন? শুনে আমি অবাক হয়েছি যে আমাদের শিশু বাচ্চাগুলিকে প্রথম দিনই অঙ্কুরে নষ্ট করার জন্য যে বানেগুলি দিল, এখন ওনারা একদিন আমার সাথে দেখা হয়েছে যে দেখো আমাদের বিজ্ঞাপন তো সরকারের বিভিন্ন কে যেন বন্ধ করে দিতে চায়। আমি বলছি হ্যাঁ, ওনার সামনেই বলছি মতি ভাইকে যে আপনি তো বলছেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই জন্য আপনার বিজ্ঞাপন বন্ধ করতে চায়। আপনি যদি গণমাধ্যম বলতেন, আপনার তো বিজনেস লাইনে হাত দিত না। বাবা, আমাদের সাথে আমানুল্লাহ কবির আছেন, উনি একটু কথা বলতে চান আমাদের সাথে টেলিফোনে। কবির ভাই, আপনার শরীর কেমন? কবির ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের? বাবা জানতে চাইছেন আপনার শরীর কেমন, আমরা সবাই জানতে চাইছি যে আপনি কেমন আছেন এবং আপনি আলোচনায় অংশ নিতে চাইছেন। কবির ভাই, জি কবির ভাই, আপনি বলতে চাইছিলেন
আলোচনা শুনে একটি মন্তব্য সে না, সেই জন্য এখানে একটা জিনিস আমি ওই যে আমার কাছে মনে হলো ওখানে বাবু বললেন যে ওই মিটিং এ রিয়াজ ভাইয়ের কথা বলেন যে ছিলেন না। ওই মিটিং এ তো আমিও ছিলাম এবং আমরা সবাই সব সম্পাদকই ছিল, রিয়াজ ভাইও ছিলেন এবং সব সম্পাদকই ছিলেন। এবং ওই যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো তো সত্য যে এই সরকারকে আমরা এনেছি, এই কথাগুলো সত্য আর কি। তো এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম যে মানে এখানে ধরেন আমার যে বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে সেদিন যদি মানে এই নানান নির্যাতনের ভিতরেও এরশাদের সময় আমরা কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা ধরে রেখেছিলাম, অনেক দূর ধরে রেখেছিলাম, কিন্তু 111-এর পরে আমরা ধরে রাখতে পারি নাই। কারণ এখানে অনেক সম্পাদকই সরাসরি আপনার 111-এর যারা মানে নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে এক হয়ে গিয়েছিল বা একাত্মতা ঘোষণা করেছিল বা তাদের সঙ্গে মিশে গেছিল। এই কারণে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা সেদিনকে আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু আমরা পারিনি এটা ঠিক না, আমার দেশ নিঃসন্দেহে মানে এই ইয়ের সঙ্গে ছিল না এবং তারা সংবাদপত্রের স্বাধীনতা ধরে রেখেছিল। নিউ এজ, বিশেষ করে নিউ এজ এবং আমার দেশ, তাদের ভূমিকা অবশ্যই মানে মানে বস্তুনিষ্ঠ ভূমিকা। জি কবির ভাই, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। রিয়াজ ভাই, আমি যদি প্রশ্নটিকে একটু অন্যভাবে ঘুরিয়ে বলি যে সেই সময় যদি তারা চানো যে আওয়ামী লীগ বিএনপি বা বিরাজনীতিকরণের জন্য, তার জন্য কি এখন তাদের দণ্ড চাওয়া, যেটি অধ্যাপক আসফার হোসেন বলছিলেন, সেটি কি আসলে খুব ঠিক কাজ হচ্ছে কিনা? এখানে কেউ যদি জিনিসটা ভিন্ন হলো, মতের লোক দেখেন, থাকতেই পারে। আমি আলোচনার খেই হারাই ফেলছি। জি জি, আমি তো বাবু ভাই খুব সফলভাবে পেরেছেন এটা, আমাদের হ্যাঁ, সবার আলোচনা ওই বলছিলই যে আমি প্রেমিসটা ঘুরাই দেবো। জি। তো বাবু প্রেমিসটা ঘুরাই দিছে। জি, ঘোরা মানে সত্যের দিকে তাক করে না না, দিয়েছে। সত্য তো অনেক সত্য তো অনেক রকমের রকম সত্য হয়। আছে, কোন কোন সত্যের দিকে যাবে। এখন জিনিসটা হলো যে যেভাবে পলিটিক্যাল অ্যাঙ্গেলে আলোচনাটা হচ্ছে, এই আলোচনায় আমি আসতাম কিনা সন্দেহ, কারণ আমি এর ভিতরের অনেক কিছু জানি না, আমি না। এবং আমি মনে করি যে যারা আজকে এই মাহফুজ আনামকে নিয়ে ক্রিটিসিজম করছে যে তারা কনস্পিরেসি করছে, আর্মির সাথে করেছে, এই কাজ যারা করেছে আমাদের চোখের সামনে, তারা তো এখন দেশ চালাচ্ছে, অনেকে তারা দেশের কর্ণধার এখন। তো তাদের কি হবে? আমি তো আমার ডিমান্ড হবে বাবা, সেটা তো আমি প্রথমেই বলেছি। আমার ডিমান্ড হবে যে তাহলে এইটা যদি 111-এর রহস্য যদি উদ্ঘাটন করতে হয়, একটা 111 কমিশন গঠন করতে হবে। একটা জুডিশিয়াল কমিশন করে বের করেন যে কারা কারা এটাতে ছিল, কারা এটার বেনিফিশিয়ারি হয়েছে, এবং এটা করার ফলে বাংলাদেশের কি কি ক্ষতি হয়েছে, কার কি লাভ হয়েছে, কার কি ক্ষতি হয়েছে। বাবু ভাই, এটাকে বের করুন। বাবু ভাই, আপনি বলার আগে আমাদের দর্শকদের যে মতামত, তার একটা অংশ নিয়ে আমি একটু আসফার হোসেন আপনার মতামত একটু জানতে চাইবো। যে আমাদের একজন দর্শক বলছিলেন যে এই কনফেশনের ফোর্সড ভিডিও ক্যাসেট আসলে পাঠানো হয়েছিল পত্রপত্রিকায়, তাদের কেউ কেউ এটা চেপেছে, কেউ কেউ এটা ছাপেনি, এটা কেন এত দোষের হবে? কারণ আরেকজন বলছেন যে ডেইলি স্টারের জনপ্রিয়তা বা ডেইলি স্টারের পাঠকপ্রিয়তা, ডেইলি স্টারের গুরুত্ব মাহফুজ আনাম এটা স্বীকার বা অস্বীকার বা এই কারণের মধ্যে দিয়ে কোনো অংশে কমেছে কিনা, সেই গুরুত্বপূর্ণ পাঠক মতামতকে আমরা গুরুত্ব দিব কিনা? আসফার হোসেন, আপনি কি মনে এর করেন? মধ্যেই ডেইলি স্টারের জনপ্রিয়তা কমেছে কি বেড়েছে সেটা মেজার করার সময়ও এখনো আসেনি, কারণ এটি একটি চলমান ঘটনা। এবং এই ঘটনার মধ্যে আমরা যারা ইনভলভড আছি, যারা এখনো কথা বলছেন, এবং বাবু ভাই তো গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে, তো ইনভলভ, তাদের এক ধরনের পার্সপেক্টিভ, এবং যারা একটু দূর থেকে দেখেন তাদের পার্সপেক্টিভ তো আলাদা হতে পারে। এবং আমার পার্সপেক্টিভ একটু দূর থেকেই দেখা, এবং আমি তো এই মুহূর্তে ঠিক ডেইলি স্টারের জনপ্রিয়তা কমছে কি বাড়ছে সেটা ঠিক বলতে পারছি না। তবে এইটুকু বলি যে আমাদের সমাজে আমরা যেটা দেখি যে ভুল স্বীকার করাকে স্টিগম্যাটাইজ করা হয়। আমি শেষ করি। ভুল স্বীকার করা মানে হচ্ছে খারাপ কাজ। আমি তো আমার এই জীবনে বাংলাদেশে কোনো, খুবই কম বলা যেতে পারে, রাজনীতিককে জেগেছি যে পাবলিকলি দাঁড়িয়ে বলেছে যে আমার ভুল হয়েছে, জনগণ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, এটি আমি দেখিনি। সুতরাং সেক্ষেত্রে মাহফুজ আনামের যে ভুল স্বীকারের ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমি প্রথমে সাধুবাদ জানাই। কিন্তু ভুল স্বীকার করাটা তো যথেষ্ট না।
কারণ ভুল স্বীকার করতে গিয়ে আরো যে সংশ্লিষ্ট বিষয়গুলো এসছে সেই বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা তো হবেই, অধ্যাপক হতেই আজহার থাকবে। অধ্যাপক আজহার এবং সেই আলোচনাগুলো আমার মনে হয় যে যুক্তিনিষ্ঠ এবং সেই আলোচনাগুলো জনগণের পক্ষের আলোচনা হতে পারে। অধ্যাপক আজহার হোসেন, 2007-08 যে ডেইলি স্টারের যে ভূমিকা বা প্রথম আলো যে ভূমিকা, 2009-এ এসে তো বোঝা গেল যে সেই ভূমিকাতে তারা সফল হন নাই। তারপরেও কি তাদের পাঠকপ্রিয়তা, দর্শক না কমেনি, কারণ মানে গুরুত্ব দর্শকপ্রিয়তা আমরা তো জানি যে প্রথম আলোকে এখন 1 নম্বরের পত্রিকা বলা হয় এবং ডেইলি স্টার ও ইংরেজি পত্রিকার মধ্যে শীর্ষস্থানীয়। তার যদিও কারণ কি? নুরুল কবিরের পত্রিকা জি। একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু নুরুল কবিরের পত্রিকা শীর্ষস্থানীয় কি হয়নি। আসলে? এর কারণটা হচ্ছে শুধুমাত্র যে একমাত্র পাঠকই তো সমস্ত কিছু বিবেচনা করে না, পাঠকদেরকেও বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করা হয়। অর্থাৎ এই হোল বিষয়টা ওভার ডিটারমেন্ট বলে একটা কথা আচ্ছা, আছে। আচ্ছা। তার মানে- একাধিক ফ্যাক্টর এই বিষয়ে কাজ করে, সুতরাং এটা তো কোনো বাবা যান্ত্রিক আপনার কাছে প্রভাবের আসার আগে বিষয় নয়। বাবা আপনার কাছে আসার আগে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আপনি যদি বলেন যে এত কিছুর পরও আপনি যেভাবে বলছিলেন সেই পরেও কেন তারা পাঠক তাদেরকে প্রত্যাখ্যান করলো না, কেন তারা এরকম গুরুত্বপূর্ণই রয়ে গেল কাগজগুলি, এ আপনার কি ধারণাটা আমরা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আপনি তো ফিরে এলাম তাহলে স্বৈরতন্ত্রের ফিরে এলাম আজকের পুরোনো বাংলাদেশে দাঁড়াবেন, ফিরে এলাম তাই আজকের না? বাংলাদেশে। বাবা ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কেন মনে করছেন যে এই সময় এইটা বলা অন্য প্রেশার? প্রথমে আমি আমানুল্লাহ কবিরের ধন্যবাদ দিতে চাই। আমরা যে সবাই জানি তার শরীর অত্যন্ত খারাপ ছিল, ওনার হার্টে বড় রোগ ধরা পড়েছিল, অনেক কষ্টের মধ্যে তিনি ছিলেন, তারপরে উনি সুস্থ হয়ে আবারও কন্ট্রিবিউট করতে চাচ্ছেন এবং নিজেই ফোনে যুক্ত হয়েছেন। সেই সময় সত্য তুলে ধরা, তা নাহলে আমি একা বলার পরে সেটা আমি প্রতিষ্ঠিত করতে পারতাম না। যে সরকারকে মাহফুজ আনাম বলেছে আমরা এনেছি এবং যেই সরকারকে তারা অপারেট করত, সেখান থেকে তো প্রেশারের কিছু নাই, এটাই আমার বক্তব্যের প্রমাণ। তারাই ডকুমেন্ট রিপোর্ট তৈরি করত দুই নেত্রীকে স্ক্যান্ডালাইজ করার জন্য, নিজে ছাপতো এবং তাদের সেক্রেটারিয়েট ডিজিএফ এর মাধ্যমে অন্য জায়গায় ছাপানোর বন্দোবস্ত করতো। দ্যাটস দ্য ফ্যাক্ট। এবং মাহফুজ আনামের জন্য আমি পণ্ডিত বড় ভাইয়ের কাছ থেকে কতদিন ধরে জানেন বাবা? একদম 111 থেকে জানি। আপনি কবে? অসংখ্যবার আর তো শুনি নাই এরকম। অসংখ্যবার লিখেছি এবং আপনারা নানাভাবে- আপনাদের মতো শিশু সাংবাদিকরা সেই নিয়ে প্রশ্ন করার আগে জি। মাহফুজ আনামকে আমি 14 সালে এই ইস্যুটা উঠে আসার আগেও আমরা তখন কলাম লিখেছি। আমি যেটা আপনাকে বলছিলাম, আমি মাহফুজ আনামের জন্য একটা বাগধারা তৈরি করতে যাচ্ছিলাম। উনি যেটা করেছে, অপরাধটা কোথায়? জি। আমরা এতদিন জানতাম লঘু পাপে গুরুদণ্ড, মাহফুজ আনাম যেটা করেছে গুরু পাপে লঘু ক্ষমা। উনি পুরা কনস্পিরেসির সঙ্গে জড়িত ছিলেন। এটাকে খাটো করে দেখার জন্য আমি শুধু সরবরাহকৃত সংবাদ চেপে ভুল করেছি এবং সাথে সাথে আমাদের তথ্যমন্ত্রী সাহেব না বুঝে, কেউ বুঝে ডাইলিউট করা শুরু করলো। আরে ক্ষমাই তো চাইছে, যথেষ্ট না এটার জন্য। মাহফুজ ভাইকে এখন ক্ষমা চাইতে হইলো কেন? ক্ষমা চাইতে হইলো হচ্ছে প্রথমত হচ্ছে যে উনি তো শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন শেখ হাসিনা রেজিমের পতন ঘটাইতে। এখন মনে করছে যে শেখ হাসিনাকে আমি 5ই জানুয়ারি, পরবর্তী 5ই জানুয়ারি নির্বাচন প্রতিহত করার মাধ্যমে ঠেকাতে পারি নাই। এখন যদি একটু ডিফিউজ করে ক্ষমা চাই, যে ওনার অনেক সমর্থক পাওয়া যাচ্ছে না, অনেকে বলছে যে ক্ষমা চাইছে ওরে মাফ করে দেওয়া হোক। মানে ক্ষমা চাওয়ার আগে ওনার কি ছিল, ক্ষমা চাওয়ার পরে ওনার কি লাভ হয়েছে? লাভের তো কিছু নাই তো, মানে সেটা কেন করবেন না, উনি দিলে? ক্ষমা চেয়ে যে হিরো হওয়ার জন্য ভুলগুলি তো ছিলই। এই প্রশ্নগুলি তো আমি মোজাম্মেল বাবু করছি বিভিন্ন পার্টি থেকে। আমরা শিশু সাংবাদিকরা ছাড়া আপনারা যারা পৌর সাংবাদিক আছেন তারা তো ছিলেন বাংলাদেশে জীবিত। পার্টিতে যখন মাহফুজ আনাম ভাই বিভিন্ন জানতেন এটা? অনুষ্ঠানে যখন যায় তখন তাকে প্রশ্ন করা হয়। তো এখন কথাটা হচ্ছে যে 25 বছরে তো প্রত্যেকে মানুষের একটা আত্মোপলব্ধি হয়। 25 বছরে একটা দুইটা ক্ষমা চায় যদি পার অনেক পেয়ে মানুষের যেতে পারে। আত্মোপলব্ধি অনেক বছর হয় না। 25 বছরে মাহফুজ আনাম যে ভুলটা করছে তার স্লোগান নির্বাচনে, জি, উইদাউট ফিয়ার এন্ড ফেভার। তখন সেই দিনই তিনি দুইটা ঘটনা করলেন। এক, উনি স্বীকার করলেন, উনি বললেন, স্বীকার করলেন না, উনি ফিয়ারে করেছেন, স্বীকার করলেন। আসলে তো উনি কনস্পিরেসির পার্ট ছিলেন, ওই গুরু পাপটা স্বীকার করলেন না। আর দ্বিতীয় আরেকটা কাজ করলেন, সেদিন আপনারা জানেন তাদের যে সহযোগী প্রতিষ্ঠান কিংবা তাদের ফাইন্যান্সার গ্রুপ বা মূল গ্রুপ ট্রান্সকমের একটা গ্যাস লাইন অবৈধ সংযোগের কারণে সেই দিনই কেটে দেওয়া হয়েছে। এটা সকল গণমাধ্যমের নিউজ হয়েছে এক্সেপ্ট ডেইলি স্টারের প্রথম আলো। সুতরাং 25 বছর পূর্তি ওনারা পালন করলেন ফিয়ার ওর ফেভার বাদ দিয়ে
সবচেয়ে বড় ফিয়ারের বাবা, কথা আপনি স্বীকার যদি একটু করে সময় দেন। এবং সবচেয়ে বড় ফেভার এর নিউজ না বাবা, করে। এই যদি একটু সময় দেন। অধ্যাপক আজফর হোসেন, আপনার কাছে টাইমিংটা নিয়ে কি মনে হয় যে উনাকে এখন স্বীকার করতে হলো? এটা কি আবার উনি কোনো বড় ধরনের কোনো চাপে ছিলেন, না উনি নিজের থেকে এটা না, স্বীকার এটা তো করলেন? একটা কনস্পিরেসি তত্ত্বের ভেতরে যাচ্ছে এবং আমার কাছে সমস্ত ডিটেইলস না, আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে বলার আমার কোনো ইচ্ছা নাই। শুধু অনুমান করা বা স্পেকুলেশন খুব ভয়াবহ বিপজ্জনক হতে পারে, কিন্তু আমার কিছু আশঙ্কার কথা এখানে ব্যক্ত করব। সেটা হচ্ছে, যেটা আমি আগেই বলেছি, যে আমাদের দেশে গণমাধ্যমের উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য যে সরকার বিভিন্ন সরকার সবসময় চেষ্টা করছে, এটা একটা আছে, সরকারের নির্দেশে চলতে হবে। এবং আমরা এই অবস্থার ফলে আবার গণমাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আরো খর্বিকৃত হয় কিনা, সেই প্রশ্নটা আমরা তুলতে পারি। আপনি একটু আচ্ছা, add বলেন। করি, আপনি জি। খুশি হবেন। হ্যাঁ। কেন এই সুযোগটা পায় জানেন? এই সরকার ডেইলি স্টার, প্রথম আলোকে তাদের কথা মতো চলতে বলতে সাহস পায় কেন জানেন? তুমি তো অতীতে মানুষের হয়ে করছো, তুমি তো কনস্পিরেসি থিওরি লিফলেট ছিলা, হঠাৎ করে এখন ভালো হয়ে গেল কেন? এখন কেন সংবাদপত্র হতে চাও? তুমি তো পলিটিক্সের প্লেয়ার হিসেবে খেলছো আগে, আমার সাথে খেলবা না কেন? অন্য কাউকে তো বলতে সাহস পায় না। এবং যেই ঘটনাটা 111 হয়েছে, আমানুল্লাহ কবির অন্য ভাইকে কাউকে বলার দরকার হয় না বাবা। আমানুল্লাহ কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে অনেক সময় হয় না যে যখন ঝড় আসে বড় বড় গাছগুলি সামলায়, বড় গাছগুলি না সামলালে বাকিরা পারে না। এই যে ছোট পত্রিকাগুলি কিংবা কম সার্কুলেশনের পত্রিকাগুলি, ছোট মিডিয়ামগুলি 111-এ কেন প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই? আমরা তো এরশাদের বিরুদ্ধে পারছি, কেননা বড় 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 গাছগুলি স্বইচ্ছায় শুয়ে পড়েছে। অধ্যাপক আজফর হোসেন, আপনিও কি তাই মনে করেন? আমি রিয়াজ ভাইয়ের কাছে যাওয়ার আগে একটা বিরতি নিব। আপনিও কি তাই মনে করেন যে বড় যারা গাছগুলি শুয়ে পড়েছে বলে সংবাদ মাধ্যমের অন্যান্যদের পক্ষেও সেই স্রোতেই তা resist করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। গডলেখা প্রবাহিত গা ভাসাতে হয়েছে? না, বিষয়টা এক ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং এটা এত সহজ এবং সরল না বলে আমি মনে করি। তবে গণমাধ্যম, যেটা আমি আগেই বলেছি, যে গণমাধ্যম তো এক ধরনের না, সব গণমাধ্যমের বিভিন্ন চরিত্র উপস্থিত আছে এবং গণমাধ্যমের সঙ্গে রাজনীতির যোগাযোগ আছে। আমরা সুবিধাবাদী গণমাধ্যম দেখেছি আমাদের বাংলাদেশের ইতিহাসে। সুবিধাবাদী গণমাধ্যম যেমন ছিল, ঠিক একইভাবে যারা ভিন্ন অবস্থান নিতে চেয়েছে সেই গণমাধ্যমও ছিল। এখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় আমি তো বাংলাদেশে তখন ছিলাম এবং আমি দেখেছি সেখানে নুরুল কবিরের নিউ এজের যে ভিন্ন ভূমিকা, এবং সেক্ষেত্রে যে ভূমিকার পার্থক্য আছে প্রথম আলোর এবং ডেইলি স্টার, সেটাকে তো অস্বীকার করা মানে ঐতিহাসিক সত্যকে অস্বীকার করা। তাদের ভূমিকা আর কি নিউ এজের ভূমিকা এক ছিল। এটা বলার পর এটুকু বলবো আবার, যে এখন আমরা যে দ্বন্দ্বটা দেখছি, অর্থাৎ সরকারের সঙ্গে প্রধান গণমাধ্যমের এই দ্বন্দ্বটা কতটা অ্যান্টাগনিস্টিক, এই দ্বন্দ্বটা কতটা মূল দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের কারণে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখন দেশে আমাদের আলোচনা করা উচিত, সেই সব বিষয়গুলো ঢাকা পড়ে যাচ্ছে। এটাও একটা রাজনীতির খেলা, এটা তো অবশ্যই বলতে পারে। এবং যতদিন পর্যন্ত এই ধারার রাজনীতি থাকবে, এই ধরনের দ্বন্দ্ব আর থাকবে, এই ধারার গণমাধ্যম থাকবে, এবং এই ধারার গণমাধ্যমও হ্যাঁ, এই থাকবে। ধারা- কেননা এই সরকার তো অনুভব করতে রিয়াজ পারে ভাইয়ের কাছে- রিয়াজ ভাইয়ের কাছে একটু যেতে হবে, যারা আমরা একটা আমাদেরকে বিরতি- ধ্বংস করে দিতে চেয়েছিল, আমরা তাদের একটা- সাথে সরকার রিকনসাইল করবে কি করে? আমরা একটা কিন্তু একইভাবে আমরা সরকারকেও আমরা একটা এমন বিরতি একটা যেতে হবে, সুযোগ রিয়াজ দেব ভাই। না যে মানে গণমাধ্যমে আমি আপনার কাছ থেকে যেটি জানতে যে চাইবো স্বাধীনতা যে- সেটা খর্বিকৃত মানে হয়, আমি- সেই ব্যাপারেও তো যে গণমাধ্যমের থাকতে সাথে হবে। সরকারের যে দ্বন্দ্বের কথাটা বলা হচ্ছে, সেটা কি আপনি অনুভব করেন কিনা একজন সম্পাদক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ বিশ্লেষণ, যে গণমাধ্যমের সাথে আসলে সরকারের? রিয়াজ ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা একটা বিরতি নিয়ে এসে আপনাকে একটু বড় করে শুনি, নিচ্ছে একটু বিরতি, ফিরছি তখন। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আমরা একটু জানতে চাইলাম যে গণমাধ্যমের সাথে সরকারের দ্বন্দ্বটা একজন সাংবাদিক হিসেবে, সম্পাদক হিসেবে আপনি কিভাবে ফেস করতেছেন বা পর্যবেক্ষণ করতেছেন? গণমাধ্যম এবং সরকার তো মানে অভিন্ন হতে পারে না, ভিন্ন। একজন আরেকজনের মানে ওয়াচ করে, ওয়াচ ডগ। রাইট। সরকার গ্লাস হাউসের ভিতরে বসে থাকে, মিডিয়া এখান থেকে ওয়াচ করে ওদেরকে। এই জন্যই সরকার যখন এই স্ক্যানারের মধ্যে আসে, তখন সরকার গণমাধ্যমের সাথে সরকারের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সেখানেই মানে ক্ল্যাশটা হয়। এখন কোনো গণমাধ্যম যদি সরকারের পক্ষে চলে যায়, দ্বন্দ্ব না করে, তো এইটা তো আর গণমাধ্যম থাকলো না, তাইলে এটা লিফলেট হয়ে গেল। এটা গেল একটা দিক। 2 নম্বর হলো যে এইখানে এই যে 111 নিয়ে যে সমস্ত কথাবার্তা হয়েছে, অনেকে অনেক কথা বলেছে, অনেক ক্লেম, আমিও অনেক কিছু সাক্ষী, আমি বলে এই মুহূর্তে সাবস্টেন্সিয়েট করতে পারবো না, এই জন্য আমি বলতেও চাই না। আমি মনে করি যে
এইটার একটা পূর্ণ তদন্ত হওয়া উচিত। এটা জুডিশিয়াল তদন্ত হলে সবচেয়ে ভালো, যে 111 কেন হলো, কারা এটার পিছনে ছিল, রিয়াজ ভাই, কারা এটা আপনি এটার বলেছেন, খুশি। এই মুহূর্তে গণমাধ্যমকে আপনি স্বাধীন মনে করেন কিনা, আপনি সরকারের চাপ অনুভব করেন কিনা? গণমাধ্যম দেখেন, এইটা হলো, আমি এক লাইনে বলি, দুর্বল গণতন্ত্রে কোনো স্বাধীন সাংবাদিকতা হইতে পারে না। এখন কি দুর্বল গণতন্ত্র? পুরা কোন গণতন্ত্রের, তার মানে গণমাধ্যম স্বাধীন নয়, দুর্বল গণতন্ত্রে স্বাধীন সাংবাদিকতা হয় না, কিন্তু রিয়াজ ভাই, হইতে পারে না। কিন্তু রিয়াজ ভাই, মানে এই কথাটা যে বলা যাচ্ছে, এটা লাইভ টেলিভিশনে কেউ এটাকে মানা করে দিচ্ছে না, তারপরেও এটা মানে না, স্বাধীন এইটাকে স্বাধীনতা তো খণ্ডিত। আচ্ছা, আপনি যদি এখন যদি বলেন যে আমি বাংলাদেশে কোনো কালাকানুন নাই, কিন্তু এই মুহূর্তে একটাও কালাকানুন নাই। আমরা 90-এর আন্দোলনে পরে সমস্ত কালাকানুন বাতিল করা 74-এর হয়েছে, বিশেষ ক্ষমতা এনে সব তারা 74-এর ক্ষমতায়ন যেটা আছে, এটা সংবাদপত্র রিলেটেড সব যেগুলো বাদ হয়েছে। বাদ। এগুলো আমি ওই কমিটির মেম্বার ছিলাম, এটা করেছে। কিন্তু এখন কি সংবাদপত্র সব স্বাধীন হয়ে গেল? না, স্বাধীন হয় নাই। এইখানে রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে চাপ আছে, রাষ্ট্রযন্ত্রের বাইরের থেকে চাপ আছে, এই ট্রাফিকারদের কাছ থেকে চাপ আছে, প্রেসার গ্রুপের কাছ থেকে চাপ আছে। আমি একটু আরেকটু বলনি, মালিকের কাছ থেকে চাপ আছে। মালিক চাইলে কি হয়, কিছু কয়েকটা পত্রিকা দেখেন কোথায় মানে ওই চাপগুলি, মানে সেগুলি অবশ্য গণমাধ্যমের ধ্রুপদী চাপ, সেগুলি থাকবে। কিন্তু আমি অধ্যাপক আজফর হোসেনের কাছে আপনি জানতে চাইবো যে আপনি এই মুহূর্তে বেশিরভাগ সময়টা বিদেশেই অবস্থান করছেন, সেইখান থেকে আপনার কাছে বাংলাদেশের গণমাধ্যম আসলে কতটা স্বাধীন মনে হয়, কতটা বায়াস মনে হয়, কতটা চাপ যুক্ত মনে হয়? বিদেশ থেকে বাংলাদেশ বিযুক্ত না, এটা প্রথমেই বলে রাখা দরকার। আমরা একটা বিশ্ব পুঁজিবাদের ভিতরে অবস্থান করছি, সুতরাং বিদেশে যা ঘটছে তারও কিছুটা ফলাফল আমরা এখানে লক্ষ্য করি, সুতরাং সম্পূর্ণ বিযুক্ত না। এটা বলার পর এবার বলি যে গণমাধ্যম প্রকৃত অর্থে, যে কথাটা আমি আগেই বলেছি এবং যে কথার প্রতিধ্বনি রিয়াজ ভাইয়ের কথায় শুনলাম, যে গণমাধ্যম পুরা স্বাধীন না। আমি বলেছিলাম ব্যবসা দিয়ে শুরু করেছিলাম, যতক্ষণ পর্যন্ত ব্যবসা, একইভাবে যতক্ষণ পর্যন্ত দুর্বল গণতন্ত্র বা গণতান্ত্রিক সংস্কৃতি যেখানে নেই, সেখানে গণমাধ্যম স্বাধীন না। এটার বলার পর একটু যুক্ত করার দরকার, সেখানে গণমাধ্যম স্বাধীন হয়ে উঠতে গেলে সাংবাদিকদের দায়িত্ব আছে, সত্যের প্রতি এবং জনগণের প্রতি সাংবাদিকের যে দায়ভার আছে। সেই রকম সাংবাদিকও কিন্তু বাংলাদেশে যে একেবারে অনুপস্থিত, সেটা বলা যাবে না। আমি সেই ধরনের সাংবাদিকদের অবশ্যই সাধুবাদ জানাই। এই কথাটা বলার পর আরেকটু বলার দরকার যে কার্ল ক্রাউস একজন মিডিয়া তাত্ত্বিক ছিলেন এবং তিনি ওই দুর্বল গণতন্ত্র সাংবাদিককে কি বানাতে চায়, অন্য কথায় পুঁজিবাদ প্রভাবিত দুর্বল গণতন্ত্র সাংবাদিককে কি বানাতে চায়, সাংবাদিককে সে বানাতে চায় এমন একজন যার নিজের কোনো ধারণা নেই কিন্তু ধারণা প্রকাশের ক্ষমতা আছে, এমন একজন যার নিজের কোনো স্কিল নেই কিন্তু স্কিল তৈরি করার ক্ষেত্রে একটা ডেডলাইন দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এমন একজন যে যাকে যত বেশি সময় দেবেন সে ততই খারাপ লিখতে থাকে। তো এটা হয় যে পুঁজিবাদ বা দুর্বল গণতন্ত্র সাংবাদিককে এই অবস্থায় নিয়ে যেতে চায়, কিন্তু সাংবাদিক নিজেই একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হতে পারে এবং তারও যথেষ্ট প্রমাণ আমরা পৃথিবীর ইতিহাসে, কেন আমাদের দেশের ইতিহাসেও তো আমরা সেটা দেখেছি যে সাংবাদিকরা কিভাবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তাদের অবদান রেখেছেন, গণমাধ্যম কিভাবে বাংলাদেশে অবস্থান রেখেছেন। সুতরাং আমরা চাই সেই গণমাধ্যম, যে গণমাধ্যম সরকারের বা শক্তির তাবেদারি করবে না, আর আমরা চাই সেই গণতান্ত্রিক সংস্কৃতি যে সংস্কৃতিতে সরকার সংবাদপত্রের উপর খবরদারি করবে না। শক্তির তাবেদারি না করলে, যে প্রশ্নটা মহিউদ্দিন করলো যে গণমাধ্যম এবং সরকারের যে সাংঘর্ষিক অবস্থানটা ওই জায়গা থেকে আসে। আমি যদি এইভাবে কনক্লুড করতে চাই, মাহফুজ আনাম কিংবা মতিউর রহমানের মতো কিছু আমাদের সিনিয়র সাংবাদিক স্খলন ঘটে গেলেও সরকার যেন সবাইকে মাহফুজ আনাম মতিউর রহমান মনে না করে। সরকার মাহফুজ আনাম মতিউর রহমানকে দমন করতে যায় যাতে সমগ্র গণমাধ্যমকেই দমনে নেমে না যায়, কিংবা তাদের দুজনকে দেখিয়ে সবাইকে একত্রে বিচার করা শুরু না করে। কেননা রিয়াজ ভাই এবং যাদের কথা বলছি তারা এক জিনিস নয়, এবং সরকার মাহফুজ আনাম মতিউর রহমানের কর্মকাণ্ডের জন্য ইনস্টিটিউশন হিসাবে ডেইলি স্টার কিংবা প্রথম আলোকে যাতে ক্ষতিগ্রস্ত না করে,
এটাই এবং ডেইলি স্টার, প্রথম আলো অনেক সৎ সাংবাদিক আছে, আমি জানি সেই সময় তাদের সম্পাদকের ভূমিকা নিয়েও তারা এডিটোরিয়াল মিটিং এ প্রশ্ন তুলেছে। সুতরাং যদি মাহফুজানা মতি রহমানের অপরাধ থাকে, অপরাধ প্রমাণিত হয়, এবং আমি মনে করি অপরাধ প্রমাণিত হওয়ার আগে তারা নিজেরাই দায় নিয়ে পদত্যাগ করার মাধ্যমে প্রথম আলো এবং ডেইলি স্টারকে প্রতিষ্ঠান হিসাবে বিকাশের সুযোগ করে দিবে, এবং তার অসংখ্য বাংলাদেশের মেধাবী সাংবাদিকরা এই পত্রিকা দুটিতে আছে এবং তারা স্বাধীনভাবে কাজ করবে। রিয়াজ ভাই, আপনি কি একটা সাংবাদিক, এই যে সাংবাদিকরা ভুল স্বীকার করবে না, এটা কিন্তু ঠিক না। সাংবাদিকরা ভুল করে, এবং অনেক পত্রিকায় একটা বিশেষ কলাম থাকে ভুল সংশোধন, এবং পত্রিকার ভিতরে অম্বুডসম্যান রাখা হয়। টাইমস অফ ইন্ডিয়াতে ফরমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অম্বুডসম্যান করে রাখা হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কমপ্লেন আসবে এগুলি করে একটা দুইটা কলামই রাখা হয় এই সংশোধন করার জন্য। ভুল স্বীকার করতে মনে হয় না কোনো অসুবিধা আছে? না, ভুল স্বীকার কেন করলো? এখন গুরু পাপের লঘু স্বীকারোক্তিতে চলবে না। এখন মাহফুজানাম যে ভুল স্বীকার করেছে এইটা ঠিক হইলো কিনা, এটা নিয়ে তো প্রশ্ন হচ্ছে। এখন মাহফুজানাম বলছে যে আমার মিস জাজমেন্ট হয়েছে, এডিটোরিয়াল মিস জাজমেন্ট। রাইট। আমার প্রশ্নটা হলো, যেখানে ডিজিএফআই তথ্য সরবরাহ করে সেখানে এডিটোরিয়াল ফ্রিডম বলে কিছু থাকে না। Editorial সেখানে জাজমেন্ট, মিস জাজমেন্ট, যার কাছে তথ্য দিতে পারে আর কি, তথ্য সরবরাহ করতে পারে। একটা নতুন তথ্য আসছে, যে- ডিজিএফআই সরবরাহ করে নাই, মাহফুজ আলমের এবং নেতৃত্বে তথ্যটি এডিটোরিয়াল টিম এই তথ্যটি আপনি পেটেন্ট নিয়ে নিতে পারেন, কারণ এটা আপনার তথ্য। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, জনাব মোজাম্মেল বাবু, জনাব আজফর হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।